স্বপ্ন 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 দেখে। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। আজ আমি যার মুখোমুখি হয়েছি তার নামটাই একটা বিশেষণে পরিণত হয়ে গিয়েছে। নতুন করে তার সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই। যদি কোনো বিশেষণ তার নামের আগে বসাতেই হয় তাহলে সেই নিয়ম রক্ষার্থে বলতে পারি আমাদের সঙ্গে আজকে রয়েছেন আগুন পাখি। আজ মুখোমুখি নচিকেতার। নচিদা, স্বাগত জানাই কলকাতা টিভিতে। আর সঙ্গে রয়েছেন আমাদের আরো এক দাদা, টেম্পোদা। টেম্পোদা, স্বাগত জানাচ্ছি কলকাতা টিভিতে। আমি প্রথমে নচিদাকে যে বিষয়টা জানতে চাইবো, যে কাটাকুটি, হঠাৎ বৃষ্টি, খেলাঘর, মিউজিক ডিরেক্টর নচিকেতা, আমরা আবারও তাকে সেই ভূমিকায় পাচ্ছি এক নদীর গল্পে। আসলে এক নদীর গল্প সমীরদার ছবি। সমীরদা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, শুধু বন্ধু বলবো না, বন্ধু, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড আর কি। তো ছবিটা আমরা অনেকদিন আগে তৈরি করেছিলাম, মানে ছবিটা নিয়ে দীর্ঘদিন কাজ করে। ছবিটা আলটিমেট রিলিজ হতে যাচ্ছে 14 তারিখে সম্ভবত। তো যন্ত্রণা একটাই, সেটা সমীরদা দেখে যেতে পারলেন না। ছবিটাতে দুটোই গান ছিল। তো সেই গান, একটা গান শোনা যাচ্ছে। এই গানের মজা আছে। এই গানটা যখন পিকচারাইজ হচ্ছে তখন মিঠুন চক্রবর্তী অজ্ঞান হয়ে গেছিলেন গানটা শুনে। মানে গানটা গাইতে গাইতে লিপ দিতে এত ইনভলভ। পরে আমাকে বলেছিল এরকম একটা গান করলি কি করে। প্রায় দীর্ঘ 5 বছর বাদে আমার সাথে যখন পরে দেখা হয়েছে তখন গ্রিন রুমের বসে সবার সামনে পুরো গানটা গেয়ে দিয়েছিল। মানে এতটাই ওকে স্পর্শ করেছিল। 5 বছর গানটা মনে রেখেছে। ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহাসে, ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহাসে। মেঘবালিকাদের কলতান বাতাস বাউলানে ভেসে, ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহেসে, ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহাসে। এই গান শুনতে শুনতে যে রেশটা থাকলো, সেই রেশটা আপনারা যদি আরো সম্পূর্ণ আকারে পেতে চান তাহলে এই ছবি দেখবেন, এক নদীর গল্প। লীলাচন্দ্র, কৌস্তুভ রায় প্রযোজিত এই ছবি, সমীর চন্দ্রের পরিচালিত এই ছবি। এই ছবিতে মিষ্টি একটি ছবি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আসি নচিতা, এত বছর একটা অভিমানের জায়গা থেকে যে তোমার গানের যারা ভক্ত তারা দীর্ঘ 8 বছর অপেক্ষা করতে হলো তাদেরকে একটা বেসিক অ্যালবাম পাওয়ার জন্য তোমার কাছ থেকে, তির্যকের পরে। কি কারণ এই দীর্ঘ 8 বছর? আসলে এটা আগেও বলেছি যে বিষয়টা আমি একটু অভিমানই করেছিলাম যে লোকজন গান পয়সা দিয়ে কিনছে না, ডাউনলোড করছে, তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে কি করে। তা আমি অভিমান করেই বসেছিলাম আর কি। যে তারপরে দেখলাম চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া হচ্ছে। গানগুলো তো সময়ের, মানে এক একটা সময় তো গান তো বেরোচ্ছি, গান তো লিখেই যাচ্ছি, গান তো তৈরিই হচ্ছে, তো গান তার রেকর্ড থাকছে না, মানে তার মানে প্রামাণ্য দলিল থাকছে না। তো দলিল হিসেবে রাখতে গেলে আমাকে এগুলো রেকর্ড করতেই হয়। কিন্তু এই যে পরিস্থিতি তুমি যেটা বলছো, এটা তো একটা দুশ্চিন্তা। সেই দুশ্চিন্তার জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তুমি নিজেই বলেছো, হয়তো সূর্যের মুখ দিয়ে তুমি বলিয়েছো, সূর্য নামক চরিত্রের মুখ দিয়ে তুমি বলিয়েছো যে আমার শরীরের থেকে লড়াইয়ের গন্ধটা যেদিন চলে যাবে সেদিন আমার গানের ধার কমে যাবে। কিন্তু সেই লড়াই গন্ধ তো নচিকেতা শরীর থেকে যাবে বলে আমাদের যায়নি এখনো। কি যখন যায়নি তাহলে প্রতিকার কি? মানুষকে একটু সচেতন হতে হবে, মানুষকে বুঝতে হবে। 22 বছরের তোমার গানের এই যে এই সময়টা, দীর্ঘ সময়, সেই 22 বছরে তুমি গত তোমার সর্বশেষ যে আমরা কিছু সম্প্রতি শুনলাম রবীন্দ্র সদনে তোমার একক অনুষ্ঠান, সেখানে তুমি বললে যে গজল শুনতে চেয়েছিলেন দর্শকরা। তুমি তখন বলে উঠলে সব থেকে সেরা গজলটা আপনাদের শোনাচ্ছি বলে তুমি আমারও পরানো যাহা চায় শোনালে। কেন গজল শুনতে চায় লোকে? আসলে গজল একটা এমন ফরম্যাট যেটাতে অল্প শব্দের মধ্যে অনেক বড় কথা বলা যায়, অনেক অনেক বড় একটা ব্যাপ্তি তার আর কি। সেই জন্য গজল লোক পছন্দ করেছে একটা সময়। তো মানে মানুষ, মানে সারা পৃথিবীর মানে এই ভাষী মানুষরা তারা সবাই গজল পছন্দ করে এসছে। কিন্তু ওই রবীন্দ্রনাথের মধ্যেও যে ব্যাপারটা নিহিত ছিল সেটাকে ভালো করে লক্ষ্য করেনি। রবীন্দ্রনাথের মতো গজল খুব কম লোকই লিখেছে আর কি। যাক, 8 বছর অপেক্ষার পর আমরা যে বিষয়টি হাতে পেলাম অবশেষে, তো সেখান থেকে কোন একটি গান শোনানো যায়? নিশ্চয়ই। খরচ, এই গানটা এই অ্যালবামের গান।
এই গানটা একটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে এই গানটা আমি একদিনকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা বই পড়েছিলাম, বই একটা গল্প পড়ছিলাম। আমি আমার খুব প্রিয় লোক, ভীষণ প্রাণের মানুষ আর কি, আমি ভীষণ তাকে ফলো করি বলতে পারো, পিতৃস্থানীয় একজন মানুষ, আমি বাবার মতোই শ্রদ্ধা করি তাকে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো শীর্ষেন্দুদের একটা গল্প পড়ছিলাম জমা খরচ বলে, তো গল্পটা পড়ে আমি এত মুগ্ধ হলাম, তো এই গানটা জন্মালো আর কি। খরচ হয়ে যাচ্ছে জমানো বাকি দিন, খরচ হয়ে যাচ্ছে যত আশা ছিল ক্ষীণ, মহাজাগতিক রশ্মি লোভের আদামাল দস্যি শুধু শুধু যাচ্ছে বেঁচে থাকার ঋণ, খরচ হয়ে যাচ্ছে রাত্রি সহযাত্রী, খরচ খরচ প্রতিদিন, খরচ হয়ে যাচ্ছে বোধ প্রতিরোধ, ভয় খুঁজে নেয় আস্তিন, খরচ হয়ে যাচ্ছে। এখানে রেস্ট থাকুক, একটা ছোট্ট বিরতি নিচ্ছে। খরচ হয়ে যাচ্ছে শুনলাম কিছুক্ষণ আগে আমরা। এরকম প্রচুর গান তোমার কাছে আমরা পেয়েছি যে গানের কথা আমাদের এমন ভাবে মনে থেকে গিয়েছে, ঠিক মিঠুন চক্রবর্তীর মতন আমাদের এরকম বহু ঘটনা ঘটেছে, 5 বছর 6 বছর 10 বছর, 97 সালের গান আমাদের এখনো মনে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে তবুও সেই নচিকাতাকে আমরা স্টেজে সেদিন বলতে শুনলাম যে আমার গানের মানে যেহেতু খুব সহজে বোঝা যায় সবার জন্য, সেই কারণে বোধহয় আমাকে কেউ কবি বলে ডাকলো না, মানে না বোঝা গেলে বোধহয় আমাকে কবি বলে ডাকতো। এটা কি আক্ষেপ না অহংকার? আক্ষেপ, এটা আক্ষেপ বেসিক্যালি। বিষয়টা তো সত্যি যে কঠিন কথা সহজ করে বলা হচ্ছে সব থেকে কঠিন কাজ, এটা বলে, এটা সিলেবাসেও পড়েছি, হ্যাঁ সিলেবাসেও পড়েছি আমরা এই কথা, এটা নাকি মহামনীষীরা বলেছেন এই কথাটা। সবচেয়ে সহজভাবে বোধহয় গানে আমি কথা বলে থাকি, যেটা সব মানে যে কোনো বয়সের মানুষ সেটা বুঝতে পারে। তো তারপরেও কবি বলা হয় না আমাকে, কারণ আমার ওই ওই প্রিটেনশন গুলো নেই আর কি। যে আক্ষেপের জায়গা থেকে বলছো, বা কিছুক্ষণ আগে যে দুশ্চিন্তার কথা বলছিলে, যে অভিমানটা, সেই অভিমানটা শুধু তো শিল্পীদের ক্ষেত্রে না, এক্ষেত্রে তো মনে হয় যে এই যে সমস্যাটা হচ্ছে সেটা তো শ্রোতাদের জন্যও তো একটা সমস্যা হচ্ছে, বাংলা গানের শ্রোতাদের ক্ষেত্রেও তো একটা সমস্যা হচ্ছে না, যদি ভালো গান না হয়। না সে তো হচ্ছে, সে তো ডেফিনেটলি বড় সমস্যা এসে দাঁড়াচ্ছে। মানে দেখো এখনো প্রচুর মানুষ গান শুনতে চায়, ভালো গান শোনার চলে জিজ্ঞেস করে কোথায় পাবো। এই কোথায় পাবো শব্দটার জন্য যে কোনো আমাকে একটা নতুন ব্যবস্থা করতে হয়েছে। মানে এখন তো আর সিডি কোথাও বিক্রি হয় না, সিডির দোকানগুলো এখন সব রিচার্জের দোকান হয়ে গেছে, মিউজিক ওয়ার্ল্ড উঠে গেছে, কোনো দোকান নেই। মানে লোকে সিডি কিনবে কোথা থেকে? ফুটপাথ থেকে তাহলে পাইরেটেড ডিভিডি কিনতে হচ্ছে, টিভি সিডি কিনতে হচ্ছে, সেটা কিন্তু দোকানে আর পাওয়া যাচ্ছে না, কারণ দোকানগুলোই উঠে গেছে। তুমি তোমার অ্যালবামে আর এই জায়গাতে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছো, মিউজিক ওয়ার্ল্ড উঠে সেখানে কেকের দোকান হয়েছে, কিন্তু তোমার এবার কেকের দোকানে তোমার অ্যালবাম পাওয়া যাবে। ওখানে আমি অর্ণববাবুকে আমি গিয়ে প্রপোজাল দিয়েছিলাম, অর্ণব বাসুকে, তাকে আমি বললাম যে এরকম ক্রাইসিস, এক কথা বুঝে গেলেন বিষয়টা, বলে হ্যাঁ আমি আছি, আমি তোমার সাথে আছি। মানে মানে আগের মন জিনিস আর এখন মিও আমরে, আমার অ্যালবাম সমস্ত মিও আমরেতে পাওয়া যাচ্ছে। এবার আর বলতে পারবেন না কোথায় পাবো, তাই আমি অনুরোধ করি এই লেম এক্সকিউজ গুলো ছাড়ুন, সোজা যান যদি কিনতে চান। কিছু গানে বলো তো তাদের জন্য, মানে এই যে যাদেরকে বললে, যাদের উদ্দেশ্যে কথাটা বললে, তাদেরকে কিছু গানে বলবে? না বলছি তাহলে। আসলে কি হয়, সব দায়টা আপনার, কোনো দায় নেই, এসব বলে লোকে আর কি। আপনি কিছু বলছেন না, আপনাদের কোনো দায় নেই, আমার কিছু, আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্বই আপনারা নেন না, অথচ আমার কাছ থেকে দায়িত্ব আশা করেন। সীমানা সারে গা সাধা পা, গানে আর সারেগামে কেনা হয় কম দামে, আমাদের সংগ্রামে ভেজা যন্ত্রণা। সারে গা সাধা পা, কতটুকু দাও দাম, দরদাম অবিরাম, যদি চাই ঠিক ঠিক তোমরা সুর রসিক, হয়ে যায় মুখ ভার করো নিন্দের পাহাড়, তোমাদের যন্ত্রণা আমরাই ঢাকি গানে, আর তোমরাই করো সমালোচনা। সারে গা সাধা পা। এই গানটা শুনতে শুনতে বা যে বিষয়টি দিয়ে আজকে আমরা আড্ডা শুরু করেছিলাম, সেক্ষেত্রে এক নদীর গল্প, সেই নদীতে যেরকম বাবা মেয়ের একটা সম্পর্ক, সেখানে মেয়ে ওই নদীতে গল্পটা বলো না, যারা বইটা পড়েছে সেই জায়গা থেকে ওই নদীর নতুন করে নামকরণ,
তোমার ক্ষেত্রেও না আমি এরকম একটা মিল খুঁজে পাই, যখন ফুল চাঁদ বেলপাতা বাংলা গান ভরে যাচ্ছে, এরকম একটা একটা ন্যাকামি গ্রাস করেছে বাংলা গান, ন্যাকামি গ্রাস করে মৃত্যুর দিকে যাচ্ছে, সেই সময় ওই বাংলা গান নামক নদীটিকে নতুন একটা নামকরণ করার দায়িত্ব তুমি কিন্তু এই মিঠুন চক্রবর্তী যে রোলটি প্লে করেছেন সেরকম একটা দায়িত্ব তুমি সেখানে পালন করেছো। সেই জায়গা থেকে আজকে সেই দায়িত্ব পালন করে এসেছো বলে আজকে এই লড়াইয়ের গন্ধটা এখনো পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এসে তুমি সেই আক্ষেপটা করছো, মানে বিপ্লবটা, সেই লড়াইটা চলছে। হ্যাঁ, এইটার কি ডাইমেনশন থাকতে পারে, এটার যারা শ্রোতা তাদের কি দায়িত্ব হতে পারে, বা বাংলা গান যারা তৈরি করছেন বেসিক গান তাদের কি সহযোগিতা পাচ্ছ? সমসাময়িকদের নিয়ে আমি জানতে চাইছি। না, সমসাময়িকরা আমার দিকেই তাকিয়ে আছে। আজকে একজন সমসাময়িকের সাথে কথা হচ্ছিল, জয় সরকার, সেও তার জায়গায় পোস্ট করেছে যে এরকম রচিতা একটা আবার বড় একটা ঝুঁকি নিতে যাচ্ছে, যেটা আগামী দিনে কিছু একটা হতে পারে বা হবে, কি যাই হোক কি হবে সেটা সবটাই আপনাদের হাতে। আপনারা বসে বসে মুড়ি খেতে খেতে ইন্টারভিউ দেখছেন, অথচ কোনো দায়িত্ব নেবেন না, তা তো কিন্তু হয় না। এ শুধু আমার দায় নয়, কিন্তু এটা আমরা যারা বাঙালি, এখনো নিজেদের বাঙালি ভাবতে গর্ববোধ করি, এটা সবারই দায়। কারণ বাঙালি নয়, পুরো মিউজিক ইন্ডাস্ট্রিটা, সারা ভারতবর্ষ জুড়ে মিউজিক ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের কি বলবো, আপনারা বিষয়টাতে একদম একদম উদাসীন বলে। রুচিতা, এবার আসি এই যে ইচ্ছে বা এই যে ভালো লাগা ভালোবাসার কথা হচ্ছে, নচিকেতার গানে আমরা শুনেছি ইচ্ছেরা দিনে রাতে চাওয়ার নেশায় মাতে, মন কি চায় বোঝা যায় না, চাওয়া মানে দরকারি, অফিস টিভি বাড়ি গাড়ি, চাওয়াকে রোধ করা যায় না। সেই ইচ্ছের একটা ফরমেশন বা আমি কি বলবো মডিফিকেশন হতে হতে বলা হচ্ছে যে আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ, আমার ইচ্ছে করে কালো জাপটে ধরে, আমার ইচ্ছে করে তোকে সকাল চাদর রাখি। তো এই জায়গা থেকে যে ইচ্ছের একটা মডিফিকেশন হচ্ছে, তো সেইটা কি সময়ের জন্য? না, আসলে আমাদের ইচ্ছেগুলো তো বেসিক্যালি খুব খেয়ালি, খাপ ছাড়া। কখন কি ইচ্ছে করে এটা কিন্তু বেসিক্যালি যুক্তি দিয়ে বোঝানো যাবে না। ইচ্ছে হয়েছে তাই করেছি। বহু লোক তাদের ইচ্ছেকে দমন করে, ইচ্ছের কথা দমন করেন। আমি আমার ইচ্ছের কথাগুলো খুব একটা বেশি দমন করতে পারি না, তাই এক এক সময় আমার এক এক ইচ্ছের কথা আমি বলি। এটা আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ, ভেঙে বৃষ্টি আসুক ভাসুক অবসাদ। আমার ইচ্ছে করে হাতের পাঁচিল দিয়ে তোকে জড়িয়ে থাকি সকাল থেকে রাত। আমার ইচ্ছে করে সকাল চাদর হয়ে রাতের কালো জাপটে ধরে রাখি। আমার ইচ্ছে করে বিধানসভায় গিয়ে দেয়ালে অপুষ্টির ছবি আঁকি। আমার ইচ্ছে করে বলি করে চিৎকার, আমার বকলে সিং জীবন জিন্দাবাদ। জিন্দাবাদ নচিদা। আরো একটু বিষয় আমি জানতে চাইবো, কিছু কিছু গান থাকে যে গানগুলো সমসাময়িক তো খুব ডেটেড, যেমন ধরো তুমি আসবে বলে জাকির হোসেন ভুল করে ফেলে তালে, তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রী গালে। তো এই মুহূর্তে তো সেই গানটার এই দুটো লাইন প্রযোজ্য হতে পারে না, তো সেই কারণেই কি এই গানটা অনেকটাই পাল্টে দিলে? হয়তো বলতে পারো, কারণ এই গানটা আজকের দিনে আর রিলিভেন্ট নয়, মানে এই গানটা তো বটেই রিলিভেন্ট। সেখানে পাল্টে যেটা করলে, হ্যাঁ, আমার বকলে সিং জীবন জিন্দাবাদ। আর তুমি আসবে বলে যে নতুন একটা ভার্সন, ওটা একটা সিরিয়ালের জন্য করেছি, সেটা নিছকই একটা প্রেমের গান আর কি, প্রেম ভেবেই করা হয়েছিল। তুমি আসবে বলেই, তুমি আসবে জানি বলবো কিভাবে, তুমি আমার আকাশ, সে আকাশে নেই আমারই অধিকার। দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙছে ছন্দ বুকেতে অজানা ভয়, জানি যে কোন শর্তে লুকিয়ে রয়েছে আমারই পরাজয়। কিন্তু এই আকাশ, যে আকাশের কথা উল্লেখ করলেন নচিদা, এই আকাশ যে সে আকাশ নয়, আগুন পাখির আকাশ। সেই আগুন পাখির আকাশে উঠতে গেলে দম চাই, আরো বেশ কিছু বিষয়বস্তু চাই। আমরা সেই প্রশ্ন কি কি চাই, সেই ক্রাইটেরিয়া গুলো জানবো ছোট বিরতির পর ফিরে এসে। আবারও ওই প্রসঙ্গে আমি একটু জিজ্ঞেস করে নিই, যে তুমি কিছুক্ষণ আগে বলছিলে, যেটা আমার মনে হলো এটা অদ্ভুত, একজন শিল্পীর কাছে তো বিশাল বড় একটা সাফল্য বা একটা ধরো প্রাপ্তি, ভালোবাসা, যে 5 বছর ধরে মিঠুন চক্রবর্তীর মতো একজন ব্যক্তিত্ব তিনি গান মনে রেখে দিচ্ছে। আরে বাপরে, হ্যাঁ, আমরা অবাক হয়ে গেছি। আমি না, আমাদের সাথে প্রায় আরো 100 ছেলে ছিল, সবাই বোকার মতো তাকিয়ে আছি। এই যে পিকচারাইজেশন, তোমাকে সমীরবাবু যে একটা ক্যানভাস তো দিয়ে দিয়েছিলেন ছবি আঁকার জন্য, সেই অভিজ্ঞতা একটু বলো না শুটিং এর। আসলে সমীরদার সাথে ওরকম ভাবে বোঝাবুঝির কোনো গল্প নেই। এক নদীর গল্পটা প্রায় আমরা সবাই মিলে বসে বসে করেছি পুরো বিষয়টা। পুরোটাই সমীরদার করা, কিন্তু আমরা সারাক্ষণই ওই ব্যাপারটার মধ্যে ছিলাম। আমরা প্রায় বছর
এবং শুটিংও যে হয়েছে, আমরা শুটিং স্পটে সেই গ্রামের মধ্যে গিয়ে ধুলো বালি মেখে আমি বুম ধরেছি, মানে এইরকম ভাবে পুরো কাজটা হয়েছে। মানে আমরা পাগলের মতো খেটে, এটা সমীরদার ড্রিম প্রজেক্ট ছিল, এটা প্রথম ছবি ছিল সমীরদার। তারপরে ছবিটা করতে গিয়েই তারপরে উনি আমাদের ছেড়ে গেলেন। তো ওর সাথে আমার বন্ধুত্বটা খুব অন্যরকম আর কি। মানে আমরা অনেক দীর্ঘদিন রাতের পর রাত, আমি বম্বেতে গেলেও আমাকে যেখানেই থাকি না কেন নিয়ে ওর বাড়িতে নিয়ে আসবে, তারপরে আমার প্লেনের টিকিট ক্যান্সেল হবে, তারপরে ওদের বাড়িতে, মানে এইটা চলতো আর কি। ওর মতো একটা বিজি লোক, সে ওর নিজের শিডিউল কমিয়ে এদিক থেকে ওদিক থেকে ঠিক চলে আসতো, মানে সারাক্ষণ আমরা কাটিয়েছি সময়। তো এই এক নদীর গল্প যখন আমি লিখে গানটা লিখছি, ও এক মুহূর্তের জন্য ইন্টারফেয়ার করেনি যে একটু চেঞ্জ করো বা কিছু, কোনো জানে নদী ধরে ফেলেছে বিষয়টা, তো তাই করা হয়েছে গান। সে ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা নিশ্চয়ই দেখবো, দর্শকদের কাছ থেকে আমরা পাবো। এবার আরেকটি বিষয়, বহুমুখিতা ও ভার্সেটাইলিটি, এইটা সংজ্ঞা বা ডেফিনিশন লেখার পর যদি উদাহরণস্বরূপ কারো নাম বলতে হয়, তাহলে যে সমস্ত নাম আসে তোমার নাম তাদের অন্যতম বলে আমার দৃঢ় বিশ্বাস বা আমি ব্যক্তিগতভাবে মনে করি। নচিকেতা চক্রবর্তী অ্যাজ এ সিঙ্গার, গায়ক, নচিকেতা চক্রবর্তী সুরকার, কবি, লেখক। আপনারা যারা নচিকেতা চক্রবর্তী লেখা পড়েছেন, ক্যাকটাস উপন্যাস পড়েছেন, যারা অদ্বৈত পড়েছেন, তারা বুঝতে পারবে যে ইন্টারপ্রিটেশন কিভাবে হতে পারে, কখন শ্রীকৃষ্ণ নেলসন ম্যান্ডেলা কিভাবে নেলসন ম্যান্ডেলা না হয়ে যান, আবার শ্রীকৃষ্ণ কিভাবে দুটো শ্রীকৃষ্ণ থাকতে পারে, একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। সোপার্জিত একটা লোক সারাক্ষণ বলে যে কোনো রিয়াকশনে, এগুলো পড়লে জানতে পারা যায়। এবং সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে লেখক নচিকেতা চক্রবর্তী। নচিকেতা চক্রবর্তীর অভিনয় আমরা দেখেছি, সুরকার নচিকেতা চক্রবর্তী, কখনো সেটা টেলিসিরিয়ালে, কখনো সেটা মিউজিক ভিডিওতে। এইবার কোনোভাবে কি নচিকেতা চক্রবর্তীর আরো একটা অন্য কোনো ক্যানভাস আমরা দেখতে পাই? এতগুলো দেখা হলো, আশা করি নচিকেতা চক্রবর্তী ডুডলস বা ছবি আঁকেন বা এই সমস্ত তো আমরা দেখেইছি, তো আমরা কি ডিরেক্টর নচিকেতা চক্রবর্তী অন্য কিছু কোনোদিন পেতে পারি? না, আমি হচ্ছি ভীষণ, মানে আমি খুব সময়ের ইয়েতে চলি, মানে অনুশাসনে চলি। আমার সময় যা করায় আমি তাই করি। মানে এই মুহূর্তে বসে আমি বলবো যে না আমি কোনোদিন ডিরেকশন দেবো না, এটা ভুল হতে পারে। বলা দেখা গেল এক সপ্তাহ বাদে আমি সত্যি ডিরেকশন নিয়ে ভাবছি। আমি কি ভাবছি বা কি ভাববো এটা কেউ জানে না, যিনি করান তিনি করাবেন। আচ্ছা, তোমার এই যে কি বলবো, এই কন্টেম্পোরারি ব্যাপারটা, যে হ্যাঁ সমকালীন ব্যাপারটা, এই ব্যাপার থেকে আমরা যে সমস্ত পুরোনো গানগুলো আমরা পেয়েছিলাম, সেরকম পুরোনো একটা গান একটা দুটো আমাদের শোনাবে আজকে? শোনাবো সেরকম একটা কিছু গান যদি। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনার রোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গন্তকেটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। বেসিক্যালি এই সময় থেকে তোমার ভাবনা কি বলছে? তুমি প্রত্যেকটা মুহূর্তে যেহেতু লড়াইয়ের গন্ধ লেগে রয়েছে তোমার গায়ে, বেসিক্যালি কোন জিনিসটা চুরি গেছে কি মনে হয়? আমাদের বেসিক ইনোসেন্সটা চুরি গেছে, আমাদের সারল্যটা চুরি গেছে, আমাদের কি বলবো অনেক কষ্টে আমাদের বাবা মা ঠাকুরদা তারা যে বোধটা আমাদের দিয়েছিল সেই বোধটা চুরি যাচ্ছে প্রত্যেক দিন। আমরা ভীষণভাবে ভোগবাদের কৃতদাস হয়ে উঠছি। এটা সমস্যা, এটা আমরা কম বেশি অনেকেই মেনে নেবো, যে বলে হ্যাঁ এটা সমস্যা, আমরা নচিকেতা চক্রবর্তীর কথা এই মুহূর্তে মেনে নিচ্ছি। আমরা প্রতিকার চাই, আমরা সমস্যার সমাধান কোন পথে সেটা জানতে চাই। সেটা একমাত্র সমাধান একটাই রাস্তা, সেটা হচ্ছে কৃষ্টিকে আঁকড়ে ধরো, নিজের কৃষ্টিকে, নিজের সংস্কৃতিকে আঁকড়ে ধরো। কিভাবে? নিজের সংস্কৃতিকে ভালোবাসো, রবীন্দ্রনাথ পড়ো, শীর্ষেন্দু মুখার্জি পড়ো, কবির সুমনের গান শোনো, আমার গান শুনতে হবে না। যারা ভালো গান তৈরি করেছেন, যারা ভালো গানের কথা বলেছেন তাদেরকে শোনো, লতা মঙ্গেশকর শোনো, মোহাম্মদ রফি শোনো, একটু হোক না। আরে তোরা পাগল করে দিস। सुख सपनों में खो जाओ, मैं गाऊं तुम सो जाओ, मैं गाऊं तुम सो जाओ। माना आज की रात है लंबी, माना दिन था भारी, पर जग बदला बदलेगी एक दिन तकदीर हमारी। उस दिन के ख्वाब सजाओ, उस दिन के ख्वाब सजाओ। सुख सपनों में खो जाओ, मैं गाऊं तुम सो जाओ।
গান শোনার প্র্যাকটিসটাও মনে হয় প্র্যাকটিস হওয়া দরকার Exactly, এই জায়গা থেকে exactly. সেটা কিভাবে, মানে আমরা কি শুনবো কি শুনবো না সেই জায়গা থেকে এবং বাবা মারা যেটা করছেন ইদানিং কালে বাচ্চাকে শুধু পড়াশোনা শেখাচ্ছেন, আর বাচ্চাকে টেকনিক্যাল জ্ঞান শেখাচ্ছেন, কম্পিউটার চালানো শেখানো হচ্ছে, সাঁতার শেখানো হচ্ছে, কিন্তু আগামী দিনে কি ভাববে এর কোনো প্র্যাকটিস নেই। ভাবতে গেলে সংস্কৃতি এবং কৃষ্টির হাত ধরতেই হবে। আপনি আপনার ছেলেকে দার্শনিক বানাবেন না কৃতদাস বানাবেন সেটা ভালো করে বুঝে নিন। যদি কৃতদাস বানান তাহলে আপনি যে পথে চলছেন সে পথে চালিয়ে যান, আর আপনার ছেলেকে যদি বা আপনার মেয়েকে যদি দার্শনিক বানাতে চান, থিঙ্কার বানাতে চান, তাহলে আমি যা বলছি তাতে একটু মন দিন। যেটা আরো একটা কোট করবো তোমাকে, যেটা আমাকে খুব ভাবিয়েছে গত 3-4 দিন ধরে, 2 দিন ধরেই বলবো, যে তুমি বলছো যে নচিকেতা চক্রবর্তী, আমি সফল কিন্তু আমি সার্থক নই। কেন? অ্যাকচুয়ালি আমি জীবনে যা চেয়েছি বা যা হতে চেয়েছিলাম আমি তার 40% অব্দি পৌঁছতে পেরেছি, 60% এখনো বাকি রয়ে গেছে, সেটা এই জীবনে আর সম্ভব হবে না। নইলে আমাকে এখানে অনির্বাণ লিখতে হয়। দেখে যা অনির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান। তো আমি সার্থক নই বলেই এই গানটা আমাকে লিখতে হয়েছে। কি আছে আমি সফল। 60%-এ? বাকি 60%-এ কি ছিল? ওই 60%-এর মধ্যে একটা আপোষহীনতা ছিল। আজ আমাদের বেশি, সবাইকে বেঁচে থাকতে গেলে কম বেশি আপোষ করতে হয়, আমাকে একটু কম করতে হয়, কিন্তু কম হলেও করতে তো হয়। আপোষের চুম্বন এড়াতে এড়াতে আজ কানাগুলিতে এই কানামাছি। অনেক চলার শেষে দেখলাম শুরু থেকে সেখানেই দাঁড়িয়ে আছি। এটা আজকে এই বয়সে মনে হয়। আমি জানি না কাদের মনে হয়, যাদের মনে হয় আমি তাদের দলে। যেহেতু আমাদের হাতে আর সময় নেই, নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গানই গাই। শুধু আড্ডা নয়, তাই যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন, যিনি আমাদের ভাবতে স্বপ্ন দেখিয়েছেন এবং আগামী প্রজন্মকেও ভাবাতে, এবং এক বিখ্যাত লোক আপনারা জানেন, এক বিখ্যাত বাঙালি ঋত্বিক কুমার ঘটক, তিনি বলে গিয়েছিলেন ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এখনো সেই সমস্ত মানুষেরা রয়েছেন যারা ভাবা প্র্যাকটিস করানোর লেসন গুলো বলে দেন, যারা স্বপ্ন দেখে তাদের কাছ থেকে স্বপ্নের গানটাও এবার শুনতে ইচ্ছা করছে। গান গাইবো না একটা কবিতা শোনাবো ছোট, কবিতাও শুনবো, গানও শুনবো। এক পৃথিবীর স্বপ্ন দেখি আমি, এক পৃথিবীর স্বপ্ন দেখি আমি, যে পৃথিবীর শুরুও নেই শেষ, যে পৃথিবীর সীমান্ত নেই কোনো, যে পৃথিবীর একটা মাত্র দেশ। যদি তুমি সেই পৃথিবী চাও, একটু তবে নিজেকে বদলাও, সেই পৃথিবীর তারাই নাগরিক, ভালোবাসাই যাদের অভ্যেস। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন্দির জঙ্কন, কি আর করে তখন স্বপ্ন 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 দেখে, স্বপ্ন 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 দেখে। ধন্যবাদ জানাবো না, আমার সেই ধৃষ্টতা নেই। বলবো টেম্পোদা আবার হবে, নচিদাকে বলবো বিপ্লব দীর্ঘজীবী হোক, আর এভাবেই চলুক আমাদের স্বপ্ন দেখা। চোখ তো স্বপ্ন দেখেই, এটা তো বায়োলজিক্যাল, কিন্তু মনও স্বপ্ন দেখুক, এই আশা আমরা রাখবো। আর মুখোমুখি নচিকেতা আজ এখানেই শেষ করছি। আমাদের স্বপ্ন দেখার মহড়া জারি থাকুক। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। স্বপ্ন 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 দেখে।